পড়ানো হয়ে গিয়েছে, বেসিক্স অফ বিজনেস ইন্টেলিজেন্সও পড়ানো হয়ে গিয়েছে। এখানে কম্পোনেন্ট ছিল ওয়্যারহাউজিং, ডাটা মাইনিং, রিপোর্টিং এন্ড ওল্যাপ, রাইট। আচ্ছা, আজকে আমরা এটা দেখব। দেখো, প্র্যাকটিক্যাল স্কিলস ইন ইউজিং ট্র্যাডিশনাল BI সিস্টেম। BI মিন্স বিজনেস ইন্টেলিজেন্স, রাইট। দেখেন, তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স আপনি ব্যবহার করতে গিয়ে কি কি ধরনের স্কিলস আপনার প্রয়োজন, যেগুলো না হলে আপনি বিজনেস ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবেন না। এবার দেখেন, প্রথম জিনিসটা কি, ডাটা কালেকশন এন্ড ইন্টিগ্রেশন। আপনাদেরকে বলেছিলাম যে বিজনেস ইন্টিগ্রেশন মানে কি, আপনারা ডাটাটাকে কালেক্ট করবেন, প্রসেসিং করবেন, তারপর কি করবেন, ওয়্যারহাউজিং করবেন অথবা স্টোরিং করবেন, সেটাকে প্রসেসিং করবেন, অ্যানালাইজিং করবেন, প্রেজেন্ট করবেন, তাই না? পুরো বিষয়টা মিলিয়ে তো বিজনেস ইন্টেলিজেন্স। তাহলে সেখানে প্রথমেই আপনার কোন স্কিলটা প্রয়োজন, ডাটা কালেকশন এন্ড ইন্টিগ্রেশন, gathering data from various sources and ensuring it is clean and consistent. এটা মানে কি, আপনি যে ডাটাটা কালেক্ট করছেন, গ্যাদার করছেন, সেই ডাটাটা অবশ্যই ভ্যারিয়াস সোর্সেস থেকে হতে হবে। কি কি সোর্স হতে পারে দেখেন তো। দেখেন, আমাদের ডাটা কালেকশন যে সোর্সটা, সেই ডাটাটা আমরা দুই ভাবে কালেক্ট করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি, ডাটা কালেকশন সোর্স, আর একটা কি সেকেন্ডারি। দেখেন, দুইটা মেথড ডাটা কালেকশন সোর্স, কয়টা, দুইটা। একটা হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন সোর্স, আর একটা সেকেন্ডারি সোর্স। সো আপনি দুইটা সোর্স থেকে যখন ডাটাটা কালেক্ট করবেন, তার জন্য আপনার একটা স্কিল প্রয়োজন। এবার দেখেন, প্রাইমারি সোর্স কোনগুলো, যেটা এখন পর্যন্ত ব্যবহৃত হয়নি, যে ডাটাটা এখনো ব্যবহৃত হয়নি, আপনি প্রথম কালেক্ট করছেন, আপনি প্রথম ইউজ করছেন। যেমন ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে কারো ইন্টারভিউ নেবেন। সো যখন আপনি ওই ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ থেকে যে ডাটাটা আপনি পাচ্ছেন, আপনি কাগজে লিখে ফেলছেন অথবা টাইপ করে ফেলছেন। এখন এই যে ইন্টারভিউ থেকে যে আপনি ডাটা সোর্সটা নিলেন, সেটা কি এর আগে কখনো ব্যবহৃত হয়েছে? আপনি একটা মানুষের ইন্টারভিউ নিলেন, সেটা আপনি আপনার পেপারে লিখলেন, এটা কিন্তু আপনি নিজেই কালেক্ট করেছেন, নিজেই ইউজ করছেন, এটা কিন্তু সেকেন্ডারি কোনো ইউজ হয়নি। দ্যাট মিন্স প্রাইমারি সোর্স। এবার আসলে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স কি কি হতে পারে, ধরেন ওয়েবসাইট, রিপোর্ট, বিভিন্ন ধরনের জার্নাল, গুগল এটসেট্রা। যে ডাটাটা অলরেডি আমাদের অ্যাভেইলেবল, যে ডাটা আমার এক্সিস্ট করে, আমি চাইলেই কিন্তু ডাটাটা কালেক্ট করতে পারি। ধরেন আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ সোনালী ব্যাংক, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অগ্রণী ব্যাংক বা আদার্স যে কোনো কিছু। আপনি সেটা সার্চ দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, অনেকগুলো রিপোর্ট চলে আসছে। আপনি সেই বাংলাদেশ ব্যাংকের বা সোনালী ব্যাংকের, অগ্রণী ব্যাংকের তাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে সেখানে দেখবেন রিপোর্টগুলোকে আলাদাভাবে দেওয়া আছে। সেখান থেকে আপনি চাইলেই আপনার সুবিধা মতো রিপোর্টগুলো কালেক্ট করে সেখান থেকে ডাটা কপি করলেন, তাই না? আপনি গুগল থেকে ডাটা কপি করছেন, আপনি গুগল স্কলার থেকে ডাটা কপি করছেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছেন, বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে নিচ্ছেন, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের জার্নাল থেকে নিচ্ছেন, ইউটিউব থেকে নিচ্ছেন।
আপনি ডাটাটাকে কালেক্ট করলেন, কালেক্ট করার সোর্সগুলোকে আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই দ্য সোর্সেস। সেকেন্ড ওয়ান কি, এক্সট্রাক্ট দ্য ডেটা। তাহলে এই দুইটা গুণ আপনার প্রথমেই প্রয়োজন। থার্ড ওয়ান আসে বিএ টুলস এন্ড সফটওয়্যার। এবার আপনি ডাটা কালেক্ট করে ফেলেন, এটা আপনার ডাটা ফর্ম, এটা আপনার ডাটা ফর্ম, এখানে আপনি ডাটাগুলোকে ইনপুট দিলেন। এখন তাহলে আপনার কি করতে হবে, একটা সফটওয়্যার অথবা টুলসের মাধ্যমে সেটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে, তাই না? ধরেন এখানে কি লিখছি, ফ্যামিলিয়ারিটি উইথ টুলস লাইক মাইক্রোসফট পাওয়ার, বিআই, ট্যাবলেও এন্ড এসএপি বিজনেস অবজেক্টস। আপনাকে এখানে কয়েকটা সোর্সের নাম বলে দিয়েছে, কয়েকটা অ্যাপসের নাম বলে দিয়েছে, সফটওয়্যারের নাম বলে দিয়েছে। ধরেন আপনি এই ডাটাটাকে একটা রিপোর্টে শো করবেন, তার জন্য আপনার প্রথমে কি দরকার, সফটওয়্যার দরকার। ধরেন আপনি এখানে পাওয়ার পয়েন্ট ইউজ করলেন, আপনারা যেভাবে করে প্রেজেন্টেশন দেন সেভাবে করে পাওয়ার পয়েন্ট ইউজ করলেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলেন, ইউজ করে সেখান থেকে বিভিন্ন ধরনের টেবিল, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, চার্ট, স্মার্ট টুলস, বিভিন্ন জিনিস ব্যবহার করে আপনি ডাটাটাকে এখানে শো করলেন। আপনি কি করলেন, প্রসেসিং এখানে করে এখানে ডাটাটাকে আপনার ফর্মের মাধ্যমে আপনি সেটাকে গ্যাদার করলেন। এটাই হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা, সফটওয়্যার ব্যবহার করা। এখানে আপনি এক্সেল ব্যবহার করতে পারেন, এখানে আপনি প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন, আপনি এখানে এমএস ওয়ার্ড ব্যবহার করতে পারেন, আপনি এখানে যে ট্যাবলেও সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এসএপি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট পাওয়ার বিএ ব্যবহার করতে পারেন, বিং ব্যবহার করতে পারেন। এখন বিভিন্ন ধরনের এআই টুলস আছে, যেমন হচ্ছে আপনার বিং এর পাশাপাশি আরো কিছু আছে, জেনি, তারপর আদার্স বিভিন্ন ধরনের টুলস, সেগুলো আপনি ইউজ করতে পারেন। সবগুলোই কি আপনার বিএ টুলস এন্ড সফটওয়্যার। বুঝতে পেরেছেন? এবার লাস্ট ওয়ান দেখেন, ক্রিয়েটিং ড্যাশবোর্ড এন্ড রিপোর্টস। আপনারা চিন্তা করেন তো, আপনারা যখন আইইউএস এর ওয়েবসাইটে ঢোকেন, আপনাদের পোর্টালে ঢোকেন, তখন কি দেখেন, একটা সাজানো গোছানো একটা পোর্টাল দেখেন না? সেখানে কি আপনাদের সকল ইনফরমেশন একটা ড্যাশবোর্ড থাকে না? খেয়াল করেছেন, একটা ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু ওখানে সাজিয়ে গুছিয়ে দেয় রিপোর্ট আকারে। আপনি কোন মিড টার্মে অংশগ্রহণ করেছেন, কোনটাতে করেননি, আপনার কোন প্রেজেন্টেশন মিসিং, আপনার কত নাম্বার মিসিং, আপনি কোন কোন দিন এসেছেন, কোন কোন দিন আসেননি, আপনার কোথায় কত মার্ক, কোথায় ম্যাটেরিয়াল, কোন কোন সাবজেক্টের ম্যাটেরিয়াল কোথায় আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে পোর্টালে সাজানো, ড্যাশবোর্ড করা, তাই না? সেখানে কি বলেছে দেখেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডাটা ফর ইজি ইন্টারপ্রিটেশন। ওখানে কিন্তু আপনার ভিজুয়ালি প্রেজেন্ট করে দিচ্ছে। তারা প্রথমে কি করছে, আপনাদের থেকে ডাটাগুলো কালেক্ট করছে, আপনাদের থেকে ডাটাগুলো কালেক্ট করছে ভর্তির সময়, করার পরে সেই ডাটাটাকে তারা কি করছে, তাদের ওয়্যারহাউসে ইনপুট দিচ্ছে, তাদের ওয়্যারহাউসে ইনপুট দিচ্ছে, ডাটাবেজে ইনপুট দিচ্ছে। তাদের ডাটাবেজে ইনপুট দেওয়ার পরে তারা কি করছে, এক্সেল, এক্সেস বা আদার্স তাদের ইআরপি সিস্টেম, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে তারা সেটাকে প্রসেসিং করছে। প্রসেসিং করার পরে আলটিমেটলি আপনারা ড্যাশবোর্ডে আপনাদের পুরো পিকচারটা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? ধোঁয়াশা থাকার কোনো কথা না। কেউ বুঝতে পারেন না এমন আছেন? আপনি ভর্তি হয়েছেন, আপনি ইনফরমেশন দিয়েছেন, তারা কালেক্ট করেছে, সেই কালেক্ট করে তারা এক্সট্রাক্ট করে তাদের ওয়্যারহাউসে রেখেছে। সেখান থেকে তারা ডাটাটাকে প্রসেসিং করেছে কিসের মাধ্যমে, তাদের ইআরপি সিস্টেমের মাধ্যমে। ইআরপি সিস্টেমের মাধ্যমে প্রসেসিং করে আপনাদের সামনে আপনাদের যে পুরো প্রোফাইলটা দেখাচ্ছে, সেটাই কি ক্রিয়েটিং ড্যাশবোর্ড এন্ড রিপোর্টস। তাহলে এই সবগুলো স্কিল যদি একজন মানুষের না থাকে বা আপনারা যদি না জানেন, তাহলে কিভাবে এই বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম আপনারা ইউজ করবেন বলেন? তার মানে এগুলো আপনাদের প্রয়োজন। বুঝতে পেরেছেন? কারো কোনো এখানে সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন? বুঝতে পারেননি? বুঝতে না পারলে এখনই বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি।
আমি জাজ করব, আমি আপনাদের সিচুয়েশন দেখব, দেন আমি বলবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কিন্তু আমি কি করলাম, এখানে আমার মধ্যে একটা বায়াসনেস চলে আসলো, ধরেন আপনার প্রতি আমার একটা সফট কর্নার আছে, কোনো যে কোনো একটা কারণে আপনি হয়তো আমার কোনো একটা উপকার করেছেন, কিছু একটা করেছেন, কোনোভাবে আপনি আমার একটা সফট কর্নার নিয়েছেন। এখন আমি কি করলাম, সে অনেক ভালো করেছে বা তার এখানে কোনো দোষ নেই, কিন্তু তারপরেও আমি কি করলাম, রায়টা আপনার দিকে দিয়ে দিলাম। বুঝেন, এখানে কি একটা বায়াসনেস কাজ করলো। কিন্তু আমার কি করতে হবে, আমার দুটো চোখকে সমানভাবে দেখতে হবে, কোনো দিকে আমি কম দেখতে পারবো না। ঠিক আছে? সো এই যে বায়াসনেস গুলো চলে আসে, এটা কি আমাদের এই ডাটার ক্ষেত্রেও আছে। কিরকম দেখেন, অ্যাভয়েডিং বায়াসেস ইন অ্যালগরিদমস এন্ড এনশিওরিং ফেয়ার ট্রিটমেন্ট অফ অল ডাটা সাবজেক্টস। দেখেন এখানে এই যে অ্যালগরিদম, আপনি যখন এই যে পাইথন ইউজ করে যারা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, সেখানেও এই যে বায়াসনেস এন্ড ফেয়ারনেসের একটা ব্যাপার আছে। আপনি সেই কোডিংটাকে কিভাবে করছেন, সেখানে আপনি ফেয়ার থাকছেন কিনা, ঠিক আছে, সেটা আপনাকে দেখতে হবে। আপনার প্রত্যেকের ক্ষেত্রে ফেয়ার হতে হবে, ঠিক আছে, এই অ্যালগরিদমের ক্ষেত্রে আপনাকে ফেয়ার হতে হবে, এটা হচ্ছে মূল কথা। থার্ড ওয়ান দেখেন, ট্রান্সপারেন্সি, মেকিং ডিসিশন প্রসেস আন্ডারস্ট্যান্ডেবল এন্ড ট্রান্সপারেন্ট টু স্টেক হোল্ডার্স। আপনি যেই প্রেজেন্টেশনটা দিচ্ছেন সেটা স্টেক হোল্ডারদের কাছে অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। যেমন স্টেক হোল্ডার কারা, স্টক হোল্ডার কারা, বলেন তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেক হোল্ডার এন্ড স্টক হোল্ডার? রাইট, দেখেন স্টক হোল্ডার তারাই যারা আপনার কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করছে, ঠিক আছে, তাদের শেয়ার আছে, তারা হচ্ছে কি স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার কারা, আপনার কোম্পানি থেকে যারা যারা বেনিফিট পাচ্ছে বা আপনার কোম্পানির মাধ্যমে যারা যারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে, আপনার কোনো একটা ডিসিশনের কারণে তাদের লাইফেও প্রভাব পড়বে, এরকম প্রত্যেকেই কি, প্রত্যেক রিলেটেড পক্ষই কি আপনার স্টেক হোল্ডার। যেমন একটা কোম্পানি কাস্টমার যেমন স্টেক হোল্ডার, এমপ্লয়ি যেমন স্টেক হোল্ডার, সাপ্লায়ার স্টেক হোল্ডার, বায়াররা স্টেক হোল্ডার, যত ধরনের এমপ্লয়ি আছে তারা স্টেক হোল্ডার, ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে সকল পক্ষই কি আমার স্টেক হোল্ডার, মালিক পক্ষ সবাই, মানে যেখানে আপনার প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা রিলেশন আছে, আপনি যাই করেন না কেন তাদের লাইফে কিন্তু একটা প্রভাব পড়ছে। ধরেন আপনার কোম্পানিতে ধস নেমে গেল, এই প্রভাবটা কার কার পড়বে? অবভিয়াসলি সবার পড়বে। কেমন? আপনার মালিক পক্ষ সেখানে প্রফিট কম পাচ্ছে, এমপ্লয়ি সেখানে স্যালারি কম পাচ্ছে, আপনার কাস্টমাররা সেখানে প্রোডাক্ট পাচ্ছে না, আপনার প্রফিট কম হয়েছে, আপনি প্রোডাক্ট কম প্রোডিউস করছেন, ভালো প্রোডাক্ট পাচ্ছে না, সাপ্লায়ার কি করছে, বেশি এখন আর র ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে পারছে না আপনাকে। সো আলটিমেটলি কিন্তু সবাই এটার সাথে রিলেটেড, সবাই স্টেক হোল্ডার। সো আপনার কি করতে হবে, যে ডাটাই আপনি দেন না কেন, এই যে আপনাদের ড্যাশবোর্ডে যে ডেটা, সেটা আপনারাও দেখতে পারেন, আমিও দেখতে পারি, সবাই দেখতে পারে। সো সেটা কি ট্রান্সপারেন্ট। এমন হবে না যে আমার কাছে যেটা ড্যাশবোর্ড সেখানে আমি একরকম দিলাম, আপনাদের কাছে আরেকরকম শো করলো। নো, আপনি আপনার অ্যাটেন্ডেন্স যেভাবে দেখছেন আমিও ঠিক সেভাবেই দেখছি, তাই না? আপনি ক্লাসে আসবেন, আপনার অ্যাটেন্ডেন্স থাকবে, আপনিও দেখছেন আমিও দেখছি, সবাই দেখছে, অথরিটি দেখছে। সো এটা কি একটা ট্রান্সপারেন্ট সিস্টেম। আপনার অবশ্যই যে ডেটাটা প্রেজেন্ট করবেন সেটা ট্রান্সপারেন্ট হতে হবে সবার কাছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কি, আপনি যাই করেন না কেন একটা না একটা জায়গায় কিন্তু আপনাকে জবাবদিহি করতেই হবে। সো এই জায়গাটা একটা চ্যালেঞ্জ। দেখেন এস্টাবলিশিং রেসপন্সিবিলিটি ফর ডিসিশন মেড বাই অটোমেটেড সিস্টেম। আপনি অটোমেটেড সিস্টেম ইউজ করছেন, এখন আমি এই স্লাইডটা মেক করেছি, আমার কাছে এই স্লাইড সম্পর্কে যে কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো যে আমি অমুক জায়গা থেকে এই সোর্সটা নিয়েছি, এই পিকচারটা আমি এখান থেকে নিয়েছি, এই ডেটাটা আমি এখান থেকে নিয়েছি, এই স্লাইডটা আমি এভাবে করে প্রেজেন্ট করেছি, আমি বলতে পারবো, কারণ এটা আমি নিজে তৈরি করেছি, আমি জানি কোথা থেকে কি এসেছে। এখন এটাই জবাবদিহিতা, এটাই কি অ্যাকাউন্টেবিলিটি। এখন ধরেন এই যে স্যার যেমন আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, এখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে স্লাইডটা কে মেক করেছে, সে বলল যে আমি মেক করেছি, সে বলতে পেরেছে। কিন্তু আমি যখন, সে যদি মেক না করতো, আমি তাকে জিজ্ঞেস করলে সে বলতো কি, নো মিস, এটা আমি মেক করিনি, হয়তো বা আমাকে উল্টো করে বলতো, ম্যাম আমি এটা মেক করেছি। এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হলো না। দেখেন সে আজকে করেছে বিধায় সে আমাকে বলতে পেরেছে এটা এরকম হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করার পর সে বলতে পেরেছে, এটাই অ্যাকাউন্টেবিলিটি, এটাই অ্যাকাউন্টেবিলিটি। কারণ আমার কাছে যেহেতু সে প্রেজেন্টেশন দিচ্ছে, আমি যখন তাকে জিজ্ঞাসা করবো এই সোর্সটা কোথা থেকে আপনি নিয়ে এসেছেন, অবশ্যই তাকে আমার কাছে সেটা বলতে হবে, তাই না? এখন সে যদি ফেয়ার হয় সে কিন্তু এটা বলতে পারবে, সে
ঠিক আছে? ডিজিটাল ডেটার আলাদা অ্যাক্ট আছে। স্টেইং আপডেটেড উইথ লস এন্ড GDPR, HIPPA এন্ড আদার্স, এগুলো হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড। আপনার ডেটাটা কি আপডেট কিনা, আপনার ডেটায় কোনো ধরনের মিসিং কিনা, আপনার এমন কোনো ডেটা ইউজ করছেন কিনা যেটা সমাজের জন্য ক্ষতিকর, যেটা আপনার অ্যাক্টের সাথে যাচ্ছে না, অ্যাক্টকে ভায়োলেট করছে, এরকম জিনিসগুলো আপনার কোথা থেকে জানতে পারবেন? এই যে দেখেন GDPR, HIPAA, এগুলো থেকে এরকম বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড সেট করা আছে। সো আপনার এই লগুলো সম্পর্কে জানতে হবে, এগুলো একটা ল, ডিজিটাল অ্যাক্ট একটা ল। সো আপনার এই প্রত্যেকটা অ্যাক্ট সম্পর্কে জানতে হবে, আপডেটেড থাকতে হবে। ধরেন কোনো একটা ল চেঞ্জ হলো, কোনো একটা ল চেঞ্জ হয়ে গেল, কিন্তু আপনি জানেন না। ধরেন আপনি জানেন যে আপনি এই কাজটা পর্যন্ত করতে পারবেন, কিন্তু গতকাল এই লটা চেঞ্জ হয়ে গেল যে আপনি এতখানি করতে পারবেন, এতখানি করতে পারবেন। এখানে চলে আসলে আপনাকে এটার জন্য পেনাল্টি দিতে হবে। সো এখন আপনি কি করবেন তখন? যদি আপনি আপডেট থাকেন তাহলেই আপনি জানবেন যে কোন ল কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এই আপডেট থাকাটাও একটা চ্যালেঞ্জ। তাহলে আমরা কি কি চ্যালেঞ্জ পেলাম? ডাটা প্রাইভেসি, বায়াস এন্ড ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড রেগুলেশনস। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? বুঝতে পারেন এমন কোনো টপিক? ওকে, এবার দেখেন ফিউচার ট্রেন্ডস ইন বিজনেস ইন্টেলিজেন্স। আমরা বিজনেস ইন্টেলিজেন্স ব্যবহার করছি, করব, কিন্তু আমাদের এটার ফিউচার ট্রেন্ডগুলো কি কি, ফিউচার অপরচুনিটিগুলো কি কি, বা ফিউচারে কি কি হতে পারে বা হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা চ্যালেঞ্জ জানলাম, আমাদেরকে অপরচুনিটিগুলো জানতে হবে, আরো কি কি প্রবলেম থাকতে পারে সেগুলো জানতে হবে। আলটিমেটলি আমার ফিউচার ট্রেন্ড জানতে হবে, আজ থেকে 5 বছর পরেও কি হতে পারে সেটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন প্রথমটা কি? প্রেডিক্টিভ এন্ড পার্সপেক্টিভ অ্যানালাইটিক্স। কি বুঝতে পেরেছেন এটার জন্য বলেন তো? এই লাইনটা থেকে কি বোঝা গেল? প্রেডিক্টিভ এন্ড পার্সপেক্টিভ অ্যানালাইসিস। দেখেন মুভিং ফ্রম ডেসক্রাইবিং পাস্ট ইভেন্টস টু প্রেডিক্টিং ফিউচার আউটকামস এন্ড রিকমেন্ডেশন অ্যাকশন। দেখেন খুব সহজে বুঝিয়েছে। মুভিং ফ্রম মানে কি? আপনারা মুভ করবে, এখনো কিন্তু করেনি, মুভ করবে কি? ডেসক্রাইবিং পাস্ট ইভেন্ট। আপনি পাস্ট ইভেন্ট এখন ডেসক্রাইব করে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা থেকে মুভ করে কি হবে? ফিউচার আউটকামস এন্ড রিকমেন্ডেশনস। দেখেন আবারও মানে বোঝার চেষ্টা করেন, আপনি পাস্ট ডেটা নিচ্ছেন, কোন একটা পাস্ট ডেটা নিয়ে অ্যানালাইসিস করছেন, অ্যানালাইসিস করে ধরেন আপনি 5 বছরের ইনফরমেশন নিয়ে একটা অ্যানালাইসিস করলেন। একটা কোম্পানি, ধরেন আপনি একটা কোম্পানি চালান, এই কোম্পানির গত 5 বছরের প্রফিট কত হয়েছে সেটা আপনি অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করে আপনি কি করবেন? ফিউচারে কি হতে পারে, ফিউচারে এই কোম্পানিটা কোন দিকে যেতে পারে সেটা আপনি আইডেন্টিফাই করবেন, এবং যেই যেই সমস্যাগুলো পাবেন সেই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন সেটার একটা রিকমেন্ডেশন দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এআই টেকনোলজিটা বা বিজনেস ইন্টেলিজেন্সটা আসলে মানে কোন ট্রেন্ডের উপরে চলছে? আপনার পাস্ট ডাটাকে ডেসক্রাইব করে ফিউচারকে প্রেডিক্ট করে আপনাকে একটা রিকমেন্ডেশন দিচ্ছে, একটা অ্যাকশন দিচ্ছে আপনি কি করবেন। আপনি দেখেন যে কোনো একটা এআই কে আপনার পুরো 5 বছরের একটা প্রোফাইল দিয়ে দেন, প্রোফাইল আপলোড দিয়ে তাকে আপনি জিজ্ঞাসা করেন যে হোয়াট আর দ্য রিকমেন্ডেশনস, এটার জন্য তার রিকমেন্ডেশন কি, সে কিন্তু আপনাকে রিকমেন্ডেশন দিয়ে দিবে। সো বুঝতে পেরেছেন এটা? সেকেন্ড ওয়ান দেখেন সেলফ সার্ভিস বিআই, সেলফ সার্ভিস বিজনেস ইন্টেলিজেন্স। এম্পাওয়ারিং নন টেকনিক্যাল ইউজার্স, এম্পাওয়ারিং মানে সে খাটাচ্ছে নন টেকনিক্যাল ইউজার্স টু ক্রিয়েট রিপোর্টস এন্ড অ্যানালাইজিং ডাটা ইন্টারডিপেন্ডেন্টলি। আচ্ছা দেখেন আমাদের এখন কি দরকার হয়? যারা যে জিনিসটা সম্পর্কে জানে বা টেকনিক্যাল ওই সম্পর্কে তাদের নলেজ আছে, আমরা তাদেরকেই শুধুমাত্র খাটাতে পারি যে আমার এই কাজটা করার জন্য। কিন্তু আপনি বিজনেস ইন্টেলিজেন্স ইউজ করার মাধ্যমে সেলফ সার্ভিস তৈরি হচ্ছে। এখানে আপনি টেকনিক্যাল হন, নন টেকনিক্যাল হন, যে ধরনের ইউজারই হন না কেন, রিপোর্ট এবং ডাটা অ্যানালাইজ করতে ওই এআইটা আপনাকে হেল্প করবে।
তাহলে সে কি বাংলাও বুঝতে পারতেছে, ইংলিশও বুঝতে পারে, হিন্দিও বুঝতে পারে। আপনি যদি লিখতে পারেন সে বুঝতে পারবে, আপনি বলতে পারলে সে বুঝতে পারবে, রাইট? আচ্ছা, মেকিং বিআই টুলস মোর ইউজার ফ্রেন্ডলি বাই অ্যালাউইং কোয়েরিজ ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস। কি বলেছে দেখেন, বিআই সিস্টেমটাকে এমন ভাবে ডেভেলপ করছে, এমন ভাবে ডেভেলপ করার কাজ চলছে যাতে করে শুধু কোডিং ল্যাঙ্গুয়েজ বাদে আপনি যে কোনো ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তাদেরকে ইনপুট দেন না কেন, সে সেটা বুঝে নিয়ে আপনার যেই কোয়েরি সেই অনুযায়ী ডেটাটাকে প্রসেসিং করে আপনাকে দিচ্ছে। এবার দেখেন ক্লাউড বিআই। ক্লাউড সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ক্লাউডে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন ধরনের পিকচার, ডকুমেন্টস, আদার্স সকল কিছু আমরা ক্লাউডে স্টোর করতে পারি, ওয়্যার হাউজিং করতে পারি। সো এই বিআই এর ক্লাউড আছে। ইউটিলাইজিং ক্লাউড প্ল্যাটফর্মস ফর স্কেলেবল এন্ড ফ্লেক্সিবল বিআই সলিউশনস। তারা কি করছে, এই ক্লাউডটাকে ইউজ করছে তাদের এই কাজটাকে আরো সহজ করার জন্য, যাতে এটা নষ্ট না হয়, এটা যাতে সবসময় স্টোর করে রাখা যায় বা আপনার সুবিধা হয়, তার জন্য তারা ক্লাউড ডাটাটাকেও ইউজ করছে। বুঝতে পেরেছেন? এবার লাস্ট ওয়ান দেখেন, ইন্টিগ্রেশন অফ বিআই উইথ আদার টেকনোলজিস। ভালো করে খেয়াল করেন, ইন্টিগ্রেশন অফ বিআই উইথ আদার টেকনোলজিস। একটা জিনিস চিন্তা করেন, এখন অনেক ধরনের এআই সিস্টেম আছে যেটার সাথে আপনি মাইক্রোসফট ওয়ার্ডকে কানেক্ট করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলকে কানেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার ওখানে কানেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ওটার সাথে কি একসাথে হয়ে কাজ করছে। তাদের একটা কম্বাইনিং সিস্টেম থাকে, আপনি একটা কাজ আরেকটাতে করতে পারেন। দেখেন আমরা কি করি, অনেক সময় ওয়ার্ড থেকে কপি করে নিয়ে এসে এআই তে আপনারা বসান, তাই না? এআই তে বসান, এআই আপনাদেরকে একটা রুলস দেয়। আবার অনেক সময় কি হয়, ধরেন কেউ একটা রিপোর্ট তৈরি করবে, সো সে ধরেন এআই কে সব ডাটাগুলো দিয়ে জিজ্ঞাসা করলো যে এই রিপোর্টটা তৈরি করার জন্য একটা স্ট্রাকচার দিয়ে দেওয়ার জন্য। সে কিন্তু খুব সুন্দর করে একটা স্ট্রাকচার দিয়ে দিবে। তাহলে আপনি একসাথে কয়টা টেকনোলজি ব্যবহার করছেন? অনেকগুলো। আপনি চাইলে অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারেন, অনেকগুলো মাল্টিপল অ্যাপস একসাথে ব্যবহার করতে পারেন বিআই এর সাথে। সো বিআই সিস্টেমটা ইন্টিগ্রেশন হচ্ছে কার সাথে? আদার্স টেকনোলজির সাথে। এটা আরো বেশি হবে, ফিউচারে আরো বেশি হবে। দেখবেন যত দিন যাবে আমাদের কাজগুলো অত ইজি হচ্ছে। সো আমাদের ফিউচার ট্রেন্ডগুলো বুঝতে পেরেছেন? প্রথমটা কি, আপনার পাস্ট ডাটাকে অ্যানালাইসিস করে ফিউচার রিকমেন্ডেশন দেওয়া। সেকেন্ড ওয়ান কি, সেলফ সার্ভিস। আপনি এখন সেলফ ডিপেন্ডেন্ট, আপনি এখন টেকনিক্যাল ইউজার হন, নন টেকনিক্যাল ইউজার হন, আপনি কিন্তু বুঝে যাচ্ছেন এটার ইউজ কিরকম। থার্ড ওয়ান দেখেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ইনপুট দেন না কেন, বিজনেস ইন্টেলিজেন্স সেটা বুঝে নিয়ে আপনার মতো করে আপনি যেই ল্যাঙ্গুয়েজটা বোঝেন সেই ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করছে। দেখেন আপনি যেটা বোঝেন সেটাতেই প্রোভাইড করছে। আপনি একটা চাইনিজ ভাষা কপি করে আপনি লিখলেন যে ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ অর বেঙ্গলি, সে কিন্তু আপনাকে ইংলিশেও দিচ্ছে, বেঙ্গলিতেও দিচ্ছে, আপনি যে ভাষায় চাচ্ছেন সেটাতে দিচ্ছে। সো আপনি যেটা বুঝতে পারছেন সে কিন্তু কাজটা সেভাবে করছে। আর এটা দেখেন ক্লাউড বিআই এন্ড আদার টেকনোলজিস কম্বিনেশন। সো আপনার ক্লাউডটাকেও তারা ইউজ করছে, আবার অন্য অন্য টেকনোলজির সাথে বিআই কে কানেক্ট করছে। কত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা আগে একটা কাজ চাইলে কত কঠিন হইতো, একটা কাজ আমাদের যে কাজটা করতে ঘন্টা পার হয়ে যেত সেই কাজটা এখন আমার 1 সেকেন্ড লাগে না করতে, এই বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে। আগে আমরা একটা রিপোর্টকে একদম ক্যালকুলেশন করে 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 সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তারপর আমরা প্রত্যেকটা জিনিস বসাতাম, এখন লাগে না। আপনি এক্সেলে যাবেন, আপনার
যখনই ডেটা নিয়ে কাজ করবেন, যখনই বিজনেস নিয়ে কাজ করবেন, যখনই এআই নিয়ে কাজ করবেন, ইলেকট্রনিক ডাটা নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে কোন জিনিসটা খেয়াল রাখতে হবে? ইথিক্যাল কনসিডারেশন। সব সময় আমার ইনফরমেশন টেকনোলজির সাথে ইথিক্যাল কনসিডারেশন চিন্তা করতেই হবে, আমি যে সেক্টরে কাজ করি না কেন। কারণ আপনি যখন ইথিক্যাল কনসিডারেশন মেনটেন করবেন না, আপনি তখনই বিফল হবেন, তখনই আপনি ফল করবেন। সো আপনাকে যদি আপস করতে হয়